এই যে ভাইয়া, আমাকে কি একটু উইন্ডো সিটটা দিতে পারবেন? এটা তো আমার সিট, আপনাকে কেন দেব? আপনি আপনার সিটে গিয়ে বসুন। না মানে আপনার পাশের এই সিটটা আমার। আমি উইন্ডো সিট ছাড়া আনকমফোর্টেবল ফিল করি, আর আজকে উইন্ডো সিটটা কপালে রইলো না। আমি নিজেও উইন্ডো সিট ছাড়া বসি না, তাই আমি এই সিটটা ছাড়তে পারবো না, দুঃখিত। আপনি কেমন মানুষ বলুন তো? দেখছেন একটা মেয়ে আপনার কাছে সাহায্য চাচ্ছে, আর আপনি বলছেন পারবে না। আপনি যাই বলুন না কেন, আমি সিটটা ছাড়তে পারবো না, তাই এ বিষয়ে আর কোনো কথা না বললেই ভালো হয়। মেয়েটি কিছু বলতে যাচ্ছিল, তখনই বাস কন্ডাক্টর বাসে উঠে সবার উদ্দেশ্যে বলে, আসলে গৌরীপুর রাস্তায় আজকে আন্দোলন চলছে, তাই আজকে সেই রোডে কোনো বড় গাড়ি মানে বাস ট্রাক চলাচল করতে পারবে না। আমরা এটা এখনই খবর পেয়েছি, তাই আমাদের গাড়িও আজকে গৌরীপুর যাবে না। সবাই বাস থেকে নেমে পড়ুন, কাউন্টারে গিয়ে টিকিট দেখালেই আপনাদের ভাড়া ফিরিয়ে দেওয়া হবে। কাজ সেরেছে। প্রথমবার বাস দিয়ে গ্রামের বাড়ি যাব বলে বাসে উঠলাম, আর এখন এ অবস্থা হলো। এখন ভাবছি ড্রাইভারকে কি বলবো যে আমার গাড়িটা নিয়ে আসতে। না, গাড়ি নিয়ে গেলে যদি আবার ঝামেলায় পড়ি। না, একটা কাজ করি, বাইক নিয়ে যাই। কিন্তু যে শীত পড়েছে, বাড়িতে যেতে লাগবে 6 থেকে 7 ঘন্টা। আর এই 6 থেকে 7 ঘন্টা যদি বাইক চালাই, তাহলে আমি এই পৃথিবীতে থাকতে পারবো কি না সন্দেহ। এমনিতেই বাবা মায়ের ওপর রাগ উঠে আছে, আর এখন রাগ আরও বেশি হচ্ছে। কেন রাগ উঠে আছে তা আপনাদের পরে বলবো। আমি তখন আর কিছু না ভেবে সোজা বাড়ির দিকে চলে এলাম। বাড়িতে এসে বাইকটা নিয়ে যখনই বেরোতে যাব, তখনই মনে পড়ল আমি তো আমার টিকিটের টাকাটা বাস কাউন্টার থেকে নিতেই ভুলে গিয়েছি। তখন আমি বাস কাউন্টারের দিকে গেলাম। গিয়ে যখনই বাইক পার্ক করে যখনই ভেতরে যাচ্ছিলাম, তখনই দেখি কাউন্টারের বাইরে ওই মেয়েটি দাঁড়িয়ে আছে, যে বাসের মধ্যে সিট নিয়ে আমার সাথে তর্ক করছিল। আমি আগে ভেতরে গিয়ে টিকিটের টাকাটা নিয়ে আসলাম। তারপর বেরিয়ে দেখি মেয়েটি এখনও দাঁড়িয়ে আছে। তারপর মেয়েটিকে গিয়ে জিজ্ঞেস করলাম, কি ব্যাপার, এখানে দাঁড়িয়ে আছেন কেন? কেন? আমি এখানে দাঁড়িয়ে থাকলে কি আপনার সমস্যা? আরে আমি কি সেটা বলেছি? আপনার ইচ্ছা, আপনি কোথায় দাঁড়িয়ে থাকবেন। আচ্ছা, একটা হেল্প করবেন? কি হেল্প? আসলে আমি প্রথমবার একা একা আমার গ্রামের বাড়ি যাচ্ছি, বাস তো যাবে না। এখন কিভাবে যাব সেটা যদি বলতেন তাহলে। এখন একমাত্র হেলিকপ্টার ছাড়া আপনি আর সেখানে যেতে পারবেন না। কিন্তু তারপরও যদি আপনি চান, আমি আপনাকে লিফট দিতে পারি, যেহেতু আমিও সেম এলাকায় যাচ্ছি। যদি আপনি ঠান্ডা বাতাস কন্ট্রোল করতে পারেন তবে। আমার খেয়ে দিয়ে আর কোনো কাজ নেই, আমি আপনার মতো একটা লোকের বাইকের পিছনে বসবো। তাহলে কি আর করবেন, দাঁড়িয়ে থাকুন। এই বলে আমি বাইকে বসে বাইক স্টার্ট দিতেই মেয়েটি বলে ওঠে, আচ্ছা আচ্ছা দাঁড়ান, আমাকেও নিয়ে যান। তারপর মেয়েটা আমার পেছনে উঠে বসলো। আমি বাইক স্টার্ট দিয়ে যাওয়া শুরু করলাম। আরে, এখন পর্যন্ত তো আপনাদেরকে আমার পরিচয়টাই দেওয়া হলো না। আমি লাবিব রহমান অয়ন। এই বছর মেডিকেল পড়া শেষ করেছি। আমার বাবা একজন বিজনেসম্যান। আর বাবা মায়ের ওপর আমার রাগ উঠে থাকার কারণটি হচ্ছে, মাত্র পড়াশোনা শেষ করলাম, আর এখনই আমাকে জোর করে বিয়ে দিয়ে দিচ্ছে। আমি একটু সময় নিতে চাচ্ছিলাম, কিন্তু সেই সুযোগটা আর পেলাম না। আর এখন গ্রামের বাড়িতে যাচ্ছি বিয়ের জন্যই, কারণ আমার দাদার ইচ্ছা ছিল আমার বিয়েটা আমাদের গ্রামের বাড়িতে হবে। দাদা তো এখন আর নেই, তবে দাদার সেই অপূর্ণ ইচ্ছাটা রয়ে গিয়েছে। তাই বাবা মা প্ল্যান করেছে বিয়ে গ্রামের বাড়িতেই হবে। তাই বাবা মা আগেই বাড়িতে চলে গিয়েছে। বাবার কোন বন্ধুর মেয়ের সাথে বিয়ে ঠিক করেছে। আমি এতটাই রেগে আছি যে এখন পর্যন্ত মেয়ের ছবিটা পর্যন্ত দেখিনি। আচ্ছা চলুন এখন গল্পে ফেরা যাক। বাইক চলছে সপাটে। শীতের বিকেলের হিমেল হাওয়া তীরের মতো গায়ে বিচ্ছে। নিশি আমার পেছনে বসে শীতে কাঁপছে, সেটা আমি বাইকের লুকিং গ্লাসে ওর মুখ দেখেই বুঝতে পারছি। মেয়েটা জেদ করে তখন অনেক কথা বলেছিল,
কিন্তু এখন ঠান্ডায় ওর অবস্থা নাজেহাল। কি হলো? খুব তো তখন ভাব নিয়ে বলেছিলেন আমার বাইকে উঠবেন না, এখন তো দেখছি শীতে জমে বরফ হয়ে যাচ্ছেন। চুপ করুন তো। আপনাকে কে বলেছে আমার দিকে নজর দিতে? আপনি বাইক চালানোই মন দিন। আচ্ছা দিচ্ছি, তবে বেশি উল্টাপাল্টা নড়াচড়া করবেন না, ব্যালেন্স নষ্ট হলে কিন্তু দুজনেই খাদে পড়ব। রাস্তায় কুয়াশা বাড়তে শুরু করেছে। আমি বাইকের স্পিড একটু কমিয়ে দিলাম। নিশি হঠাৎ করেই আমার জ্যাকেটটা পেছন থেকে শক্ত করে খামচে ধরলো। আমি একটু অবাক হলাম, কিন্তু কিছু বুঝলাম না। সম্ভবত ও ভয় পাচ্ছে কিংবা শীতের তীব্রতা সহ্য করতে পারছে না। প্রায় 2 ঘন্টা একটানা বাইক চালানোর পর আমরা একটা হাইওয়ে রেস্টুরেন্টের সামনে থামলাম। নামুন, একটু চা খেয়ে নিন, না হলে তো আপনি গন্তব্যে পৌঁছানোর আগেই আইসক্রিম হয়ে যাবেন। নিশি কোনো কথা না বলে কাঁপতে কাঁপতে বাইক থেকে নামলো। রেস্টুরেন্টের ভিতরে গিয়ে আমরা মুখোমুখি বসলাম। গরম চায়ের কাপে চুমুক দিয়ে নিশির শরীরে যেন প্রাণ ফিরে এলো। ধন্যবাদ। কি বললেন? আপনি ধন্যবাদ দিতেও জানেন? আমি তো ভেবেছিলাম আপনি শুধু ঝগড়াই করতে পারেন। দেখুন, অসভ্যতা করবেন না। বিপদে পড়েছেন তাই সাহায্য নিয়েছেন, তার মানে এই নয় যে আপনাকে মাথায় তুলব। আচ্ছা, আপনার নামটা যেন কি বললেন? লাবিব রহমান অয়ন। আর আপনার নাম? আমি নিশি। আচ্ছা অয়ন সাহেব, আপনি যে গ্রামে যাচ্ছেন বললেন, সেই গ্রামের নাম কি? শান্তিপুর। আমাদের পৈতৃক ভিটা সেখানে। নিশি একটু চমকে উঠল। ওর চোখের দৃষ্টিতে কেমন যেন একটা সন্দেহ বা বিস্ময় খেলে গেল। শান্তিপুর? আপনিও শান্তিপুর যাচ্ছেন? হ্যাঁ, কেন? আপনিও কি সেখানে? হ্যাঁ, আমার এক আত্মীয়র বাসা সেখানে। চা খাওয়া শেষ করে আমরা আবার যাত্রা শুরু করলাম। তবে এবার নিশি আগের মতো দূরত্ব রেখে বসলো না। ঠান্ডার হাত থেকে বাঁচতে ও একটু ঘেঁষে বসল। অদ্ভুত এক ভালো লাগা কাজ করছিল মনে, কিন্তু পরক্ষণেই মনে পড়ল আমি তো বিয়ে করতে যাচ্ছি বাবার বন্ধুর মেয়ে, যাকে আমি চিনিই না। মনের ভেতর আবার একটা বিষণ্ণতার দানা বাঁধল। রাত প্রায় 8টা। আমরা গ্রামের কাছাকাছি পৌঁছে গিয়েছি। মেঠো পথ ধরে বাইক এগোচ্ছে। হঠাৎ নিশি বলল, এই যে শুনুন, ওই যে সামনে বড় গেটওয়ালা বাড়িটা দেখছেন না, ওইখানে আমাকে নামিয়ে দিন। আমি বাইক থামালাম, কিন্তু অবাক হওয়ার বিষয় হলো নিশি যে বাড়ি কথা বলছে সেটা তো আমাদের বাড়ির ঠিক পাশের বাড়ি, অর্থাৎ আমার হবু শ্বশুরবাড়ি হওয়ার কথা যে গ্রামে। নিশিও সেখানেই নামছে। আপনি এই বাড়িতে যাবেন? হ্যাঁ, কেন? কোনো সমস্যা? না মানে, এটা তো চৌধুরী ভিলা। আপনি এদের কি হন? সেটা জেনে আপনার কাজ নেই। অনেক ধন্যবাদ পৌঁছে দেওয়ার জন্য। নিশি ব্যাগ নিয়ে গটগট করে ভেতরে ঢুকে গেল। আমি কিছুক্ষণ সেদিকে তাকিয়ে থেকে নিজের বাড়ির দিকে বাইক ঘোরালাম। বাড়িতে ঢুকতেই মা আর বাবা এক চোট নিলেন দেরি করার জন্য। অয়ন, এত দেরি করলি কেন? আমরা কত চিন্তা করছিলাম। তুই তো আসলি, কিন্তু শুনলাম তোর হবু বউ নাকি আজ ঢাকা থেকে একাই রওনা দিয়েছে। ও এখনও পৌঁছলো কি না কে জানে। কি বলছো মা? মেয়ে একা আসছে মানে? তার বাড়ির লোক কোথায়? আরে ওর বাবা তো আমার সাথেই এখানে। মেয়ে জেদ ধরলো একাই আসবে। বাসে আমার আসার কথা ছিল, কিন্তু বাস নাকি বন্ধ। আমার মাথায় হঠাৎ বিদ্যুৎ খেলে গেল। বাসে সিট নিয়ে ঝগড়া, তারপর আমার বাইকে করে আসা, শান্তিপুর গ্রামের নামা। তবে কি? আমি দ্রুত বাবাকে জিজ্ঞেস করলাম, বাবা, তোমার বন্ধুর নাম যেন কি, আর ওনার মেয়ের নাম? কেন, বিকেলে তোকে ফোনে বললাম না আমার বন্ধু আরশাদ চৌধুরী আর তার মেয়ের নাম নিশি? আমি নিজের জায়গায় স্থবির হয়ে দাঁড়িয়ে রইলাম। তার মানে যে মেয়েটার সাথে পুরো রাস্তা ঝগড়া করতে করতে এলাম, সেই আমার হতে যাওয়া হবু বউ? বাবার মুখে নিশি নামটা শোনার পর আমার পায়ের তলা থেকে মাটি সরে যাওয়ার উপক্রম। পুরো রাস্তা যাকে আমি খেপালাম, যার সাথে বাসে সিট নিয়ে যুদ্ধ করলাম, সেই আমার হবু বউ? ভাবতেই কপালে বিন্দু বিন্দু ঘাম জমতে শুরু করলো। কি রে অয়ন,
ওভাবে মূর্তির মতো দাঁড়িয়েছিস কেন? যা, ফ্রেশ হয়ে নে। একটু পর আরশাদ সাহেব ওনার পরিবার নিয়ে এ বাড়িতে আসবেন। আজই তোদের আংটি বদল হওয়ার কথা। আমি কোনো মতে নিজের রুমে গিয়ে ধপাস করে বিছানায় বসলাম। একদিকে মেজাজ খারাপ হচ্ছে যে নিশি আমাকে চিনেও কিছু বলেনি, অন্যদিকে ভয় লাগছে যে নিশি যদি এখন সবার সামনে বাসের ঝগড়ার কথা বলে দেয় তবে আমার ইজ্জত আর থাকবে না। রাত 9টা বাজে। ড্রয়িং রুমে হাসাহাসির শব্দ শোনা যাচ্ছে। আরশাদ আঙ্কেলরা চলে এসেছেন। মা এসে আমার দরজায় টোকা দিলেন। অয়ন, বের হ বাবা, সবাই তোর জন্য অপেক্ষা করছে। আমি কাচুমাচু হয়ে ড্রয়িং রুমে গেলাম। মাথা নিচু করে সোফায় বসতেই বাবার বন্ধু আশরাদ আঙ্কেল বলে উঠলেন, এই তো আমাদের হবু জামাই, মাশাল্লাহ, ছবিতে যা দেখেছি বাস্তবে তার চেয়েও সুদর্শন। কিরে বন্ধু, ছেলের তো রাজপুত্রের মতো চেহারা। আমি লজ্জা পাওয়ার ভান করে একটু হাসলাম, কিন্তু আমার চোখ খুঁজছে নিশিকে। ঠিক তখনই ঘর জুড়ে এক অদ্ভুত মিষ্টি সুবাস ছড়িয়ে পড়ল। তাকিয়ে দেখি নীল রঙের একটা জামদানি শাড়ি পরে নিশি ঘরটিতে প্রবেশ করছে। মাথায় ওড়না টানা, হাতে কাচের চড়ি। বাসের সেই উস্কো খুস্কো মেয়েটার সাথে এই রূপসী মেয়েটার কোনো মিল নেই। নিশি সবার সামনে এসে সোফায় বসল। ওর চোখ আমার দিকে পড়তেই ও মৃদু হাসল। সে হাসিতে যেন একটা বিজয়ের ছোঁয়া ছিল। আসসালামু আলাইকুম। সবাই সালামের উত্তর দিল। মা নিশিকে আদর করে পাশে বসালেন। নিশিমা, তোমার আসতে কোনো কষ্ট হয়নি তো? শুনলাম বাস নাকি বন্ধ ছিল। নিশি চট করে আমার দিকে এক নজর তাকালো। আমার তখন মনে হচ্ছে যেন কোনো অপরাধী কাঠগড়ায় দাঁড়িয়ে আছি। না আন্টি, খুব একটা কষ্ট হয়নি। আসলে পথে এক ভদ্রলোকের সাথে দেখা হয়ে গিয়েছিল, তিনি আমাকে বাইকে করে একদম গাড়ির গেট পর্যন্ত পৌঁছে দিয়েছেন। যদিও শুরুতে তিনি সিট নিয়ে আমার সাথে ঝগড়া করেছিলেন, কিন্তু পরে বুঝলাম মানুষটা মনে হয় ততটাও খারাপ না। বাবা আর আরশাদ আঙ্কেল হেসে উঠলেন। তাই নাকি? কে সেই দয়ালু লোক? তাকে তো আমাদের ধন্যবাদ দেওয়া উচিত। নিশি এবার সরাসরি আমার চোখের দিকে তাকিয়ে বাঁকা হেসে বলল, সেই দয়ালু লোকটা তো খুব কাছেই আছে আঙ্কেল। কেন অয়ন ভাইয়া, আপনি কি তাকে চেনেন? পুরো ড্রয়িং রুমে পিনপতন নীরবতা। মা বাবা অবাক হয়ে আমার দিকে তাকালেন। তার মানে তোদের আগে থেকে দেখা হয়েছে? অয়ন, তুই তো বললি না যে নিশিকে নিয়ে এসেছিস? আসলে মা, আমি জানতাম না যে ওই নিশি এই নিশি, মানে ওর পরিচয় তো তখন জানতাম না। সবাই হো হো করে হেসে উঠল। আরশাদ আঙ্কেল বললেন, এ তো দেখি সিনেমার গল্প। বিয়ের আগেই জামাই বউয়ের দেখা হয়ে গেছে। বড়রা যখন কথাবার্তায় ব্যস্ত তখন নিশি আমার দিকে তাকিয়ে ইশারায় বারান্দার দিকে যাওয়ার ইঙ্গিত করল। আমি একটু সুযোগ বুঝে বারান্দায় গেলাম। নিশি আগে থেকেই সেখানে দাঁড়িয়েছিল। চাঁদের আলোয় ওকে আরও মায়াবী লাগছে। আপনি জানতেন আমি অয়ন? প্রথমে জানতাম না, কিন্তু যখন আপনি বললেন আপনার নাম অয়ন আর আপনি শান্তিপুর যাচ্ছেন, তখনই বুঝেছিলাম, কারণ আমার বাবা আপনার বাবার ছবি আমাকে দেখিয়েছিলেন। তাহলে বাসে সিট নিয়ে ওরকম নাটক করার মানে কি ছিল? আর বাইকে আসার সময়ও তো একবার বলতে পারতেন। নিশি আমার দিকে এক ধাপ এগিয়ে এলো। ওর গলার স্বর এবার একটু নরম, একটু রোম্যান্টিক। কেন বলবো? আপনার অহংকার একটু ভাঙতে চেয়েছিলাম। ভেবেছিলাম আপনি একা ডাক্তার বলে খুব ভাব দেখাবেন। আর তাছাড়া অচেনা অয়ন ভাইয়ার সাথে ঝগড়া করার মজাটাই আলাদা ছিল। তবে সত্যি বলতে, বাইকের পিছনে বসে আসার সময় আপনার জ্যাকেটটা যখন ধরেছিলাম, তখন কেন জানি মনে হচ্ছিল আপনিই আমার সেই মানুষ। নিশির মুখে এমন সরাসরি কথা শুনে আমি থমকে গেলাম। যে মেয়েটা একটু আগে রণচণ্ডী ছিল, সে এখন একদম শান্ত এক নদী। তার মানে আপনি এই বিয়েতে রাজি? আপনি রাজি থাকলে আমার কোনো আপত্তি নেই, তবে শর্ত একটাই, বিয়ের পর কিন্তু সবসময় উইন্ডো সিটটা আমার হবে। আমি ওর কথা শুনে হো হো করে হেসে ফেললাম। আমার সব রাগ বিরক্তি এক নিমিষেই ধুয়ে মুছে গেল।
মনে হলো বাবার পছন্দ করা এই মেয়েটি মোটেও খারাপ নয়, বরং একটু বেশি রোম্যান্টিক। ঠিক তখনই পেছন থেকে মা বলে উঠলেন, কী রে, আংটি পরানোর আগেই তোদের গল্প শেষ হচ্ছে না? ভেতরে আয় দুজনে। আমি আর নিশি পাশাপাশি ভেতরে গেলাম। আংটি বদলের সময় যখন ওর নরম আঙ্গুলে আংটিটা পরাচ্ছিলাম, নিশি নিচু স্বরে কানে কানে বলল, এখনো কিন্তু বাইকের ভাড়ার টাকাটা দেওয়া হয়নি ডাক্তার সাহেব, শোধ করবো তো? আমি মুচকি হেসে ওর দিকে তাকালাম। আমার অগোছালো জীবনটা বোধ হয় এবার সত্যি গোছাতে শুরু করেছে। গ্রামের বাড়ির বিশাল উঠোনে প্যান্ডেল করা হয়েছে। চারিদিকে আলোকসজ্জা থাকলেও কোনো উচ্চস্বরে গান বাজনা নেই। বাবা আর আরশাদ আঙ্কেল আগে থেকেই সিদ্ধান্ত নিয়েছিলেন বিয়েটা হবে সম্পূর্ণ ইসলামিক পদ্ধতিতে। বাড়ির এক পাশে পুরুষদের বসার জায়গা, অন্য পাশে মহিলাদের। আমি সাদা রঙের একটা পাঞ্জাবি আর মাথায় সাদা টুপি পরে বসে আছি। আমার পাশে গ্রামের মসজিদের ইমাম সাহেব আর দুই পরিবারের মুরব্বীরা। ভেতর থেকে খবর এলো নিশি কবুল বলেছে, এবার আমার পালা। ইমাম সাহেব বললেন, বাবা অয়ন, আরশাদ চৌধুরীর কন্যা মোসাম্মদ নিশি আক্তারকে 5 লক্ষ টাকা দেনমোহর ধার্য করিয়া আপনার নিকট বিবাহ প্রস্তাব দেওয়া হয়েছে। আপনি কি এই বিবাহে রাজি? আমি মনে মনে আল্লাহর শুকরিয়া আদায় করলাম। যে জেদ নিয়ে গ্রামে এসেছিলাম সেই জেদ এখন ভালোবাসায় রূপ নিয়েছে। আমি ধীরস্থির সুরে 3 বার বললাম, আলহামদুলিল্লাহ কবুল। পুরো মজলিসে দোয়া করা হলো, খুরমা খেজুর বিলি করা হলো। বিয়ের এই স্নিগ্ধতা আমার মন ছুঁয়ে গেল। কোনো হইচই নেই, কিন্তু এক অদ্ভুত প্রশান্তি চারিদিকে। রাত তখন প্রায় 12টা। আমাদের গ্রামের বাড়ির দোতলার বড় ঘরটা সাজানো হয়েছে, তবে অন্যান্য বিয়ের মতো গাঁদা ফুলের উগ্র গন্ধ নেই, বরং সাদা গোলাপ আর রজনীগন্ধার একটা হালকা মিষ্টি সুবাস ঘর জুড়ে। আমি দরজার সামনে এসে একটু ইতস্তত করছি। মনের ভেতর সেই বাসের ঝগড়াটে মেয়েটার কথা মনে পড়ে হাসি পাচ্ছে। রুমে ঢুকে দেখলাম নিশিব জায়নামাজে বসে আছে। ও এশার নামাজ পড়ে মোনাজাত করছে। আমি নিঃশব্দে ওর পেছনে দাঁড়িয়ে রইলাম। ওর মোনাজাত শেষ হলে ও উঠে দাঁড়ালো। আমাকে দেখে মাথা নিচু করে একটু লজ্জা মিশ্রিত হাসি দিল। মাশাআল্লাহ, আজ তোমাকে সাধারণ সাজেও অসাধারণ লাগছে। হয়েছে, আর পটাতে হবে না। আগে দস্তরখান বিছান ওপাশে যান, দুজনে মিলে 2 রাকাত নফল নামাজ পড়ি। জীবনের নতুন শুরুটা আল্লাহর ইবাদত দিয়েই শুরু করা উচিত। আমি অবাক হলাম। বাসে যে মেয়েটা সিট নিয়ে দাপিয়ে বেরিয়েছিল তার ভেতরে এত সুন্দর দিনই চিন্তা আছে ভাবিনি। আমরা দুজনে মিলে নামাজ পড়লাম। নামাজ শেষে আমি নিশির কপালে হাত রেখে সুন্নাহ অনুযায়ী দোয়া পড়লাম। নামাজ শেষ হতেই নিশিব ওর সেই আগের চঞ্চল রূপে ফিরে এলো। ও বিছানায় গিয়ে আয়েশ করে বসল। উফ, এই ভারী শাড়ি আর গয়না পরে থাকা যে কি কষ্ট। আচ্ছা ডাক্তার সাহেব, আপনি কি সারা রাত ওভাবেই দাঁড়িয়ে থাকবেন, নাকি আমার গয়নাগুলো খুলতে সাহায্য করবেন? আমি একটু সাহস করে ওর পাশে বসলাম। নিশি ওর গলার ভারী হাড়টা খোলার চেষ্টা করছে, কিন্তু পারছে না। দিন, আমি হেল্প করছি, কিন্তু আমার পারিশ্রমিক কি? কি, নিজের বউকে সাহায্য করতে পারিশ্রমিক লাগে? আপনি তো দেখি মহা কিপ্টে। কিপটে হব কেন? এটা তো আমার প্রফেশনাল চার্জ। আমি একজন ডাক্তার, আমার সময় অনেক দামি। নিশি বাঁকা হেসে আমার দিকে তাকালো। আমি যখন ওর গলার হুকটা খুলছিলাম, ও হঠাৎ আমার হাতটা চেপে ধরল। ওর ছোঁয়ায় আমার শরীরে যেন বিদ্যুৎ খেলে গেল। আচ্ছা ডাক্তার সাহেব, বাসের সেই উইন্ডো সিটের ঝগড়াটা কি এখনো মনে আছে? সারা জীবন মনে থাকবে। একটা মেয়ে ওভাবে জনসম্মুখে আমার মান সম্মান ধুলোয় মিশিয়ে দেবে ভাবিনি। আসলে তখন আপনাকে দেখে খুব রাগী মনে হচ্ছিল, তাই একটু মজা নিচ্ছিলাম। কিন্তু বিশ্বাস করুন, বাইকে আপনার পেছনে বসে যখন আসছিলাম তখন আমি মনে মনে দোয়া করছিলাম যেন আমাদের বিয়েটা সত্যিই আপনার সাথেই হয়। তাই নাকি? কিন্তু আমি তো জানতাম আপনি আমাকে সহ্যই করতে পারছেন না।
ধুর বোকা, ওটা তো অভিনয় ছিল। আচ্ছা একটা কথা বলুন তো, আপনি যে বললেন আমার ছবি দেখেননি রাগের মাথায়, এখন সামনাসামনি দেখে কি আফসোস হচ্ছে? আমি নিশির খুব কাছে মুখ নিয়ে গেলাম। ও একটু থমকে গেল। ওর শ্বাস প্রশ্বাস দ্রুত হতে শুরু করেছে। আফসোস হচ্ছে যে কেন আরও আগে আপনার ছবিটা দেখলাম না, তাহলে হয়তো বাসের সিটটা এমনিতেই ছেড়ে দিতাম। নিশি লজ্জা পেয়ে আমার বুকে মুখ লোকালো। আমি ওর চুলে হাত বুলিয়ে দিতে দিতে বললাম, কাল থেকে কিন্তু আমাদের নতুন যুদ্ধ শুরু। কিসের যুদ্ধ? এই যে বাসর ঘরে কে কার দিকে তাকিয়ে বেশি সময় থাকতে পারে তার যুদ্ধ। যে হারবে তাকে কাল সকালে চা বানিয়ে খাওয়াতে হবে। এই চ্যালেঞ্জে আমি হারবো না। আমি তো ছোটবেলা থেকেই এক নজরে তাকিয়ে থাকার চ্যাম্পিয়ন। দেখা যাবে। আমরা দুজন দুজনের চোখের দিকে তাকিয়ে রইলাম। বাইরে ঝিঝি পোকার ডাক আর শীতের নিস্তব্ধতা আমাদের এই মুহূর্তটাকে আরও মধুময় করে তুলল। নিশি হাসতে হাসতে আবার আমার কাঁধে মাথা রাখল। জানেন অয়ন, আমি কখনো ভাবিনি আমার বাবার বন্ধুর ছেলে এতটা কিউট হবে। আপনার ওই রাগী চেহারাটাই আসলে আপনার প্লাস পয়েন্ট। আর আমার এই উইন্ডো সিটটা? ওটা এখন থেকে আমাদের দুজনের। আর তবে হ্যাঁ, রোম্যান্টিক হওয়ার সময় কিন্তু কোনো সিট শেয়ারিং চলবে না, তখন শুধু আমি আর আপনি। বাসর ঘরে স্নিগ্ধ আলোয় নিশি আমার কাঁধে মাথা রেখে শান্ত হয়ে বসে আছে। কিছুক্ষণ আগের সেই চঞ্চল মেয়েটা এখন যেন একরাশ মুগ্ধতা নিয়ে আমার বাহুডোরে বন্দি। আমি ওর কপালে আলতো করে একটা চুমু খেলাম। নিশি একটু কেঁপে উঠে আমার দিকে তাকালো। ওর চোখে মুখে লজ্জা আর ভালোবাসার এক অদ্ভুত সংমিশ্রণ। অয়ন সাহেব, আপনি কিন্তু দিন দিন খুব রোম্যান্টিক হয়ে যাচ্ছেন। বাসের সেই গম্ভীর মানুষটা কি তবে হারিয়ে গেল? সেই মানুষটা তো আগেই হেরে গেছে নিশি। যখন দেখলাম একটা মেয়ে আমার সব রাগ জল করে দিয়ে আমার জীবনটা রাঙিয়ে দিতে এসেছে, তখন আর গম্ভীর থাকা যায়? নিশি আমার হাতের আঙ্গুল নিয়ে খেলা করতে করতে মৃদুস্বরে বলল, জানেন, ছোটবেলা থেকেই আম্মু বলতো যার সাথে তোর ঝগড়া বেশি হবে তাকেই তুই সবচেয়ে বেশি ভালোবাসবি। আজ মনে হচ্ছে কথাটা খুব সত্যি। আমাদের শুরুটা হয়েছিল যুদ্ধ দিয়ে, আর এখন দেখুন। আমি নিশির চিবুক ধরে মুখটা একটু উঁচু করলাম। ওর কাজল কালো চোখের গভীরে হারিয়ে যেতে কার না ইচ্ছে করে। আমাদের এই শুরুটা যেন আজীবন এমনই থাকে নিশি। ডাক্তার হিসেবে আমি হয়তো অনেক সময় তোমাকে দিতে পারবো না, কিন্তু যখনই সাথে থাকবো তোমাকে রাজকন্যার মতোই রাখবো। রাজকন্যা হতে চাই না গো, আমি শুধু আপনার সেই একগুঁয়ে বউ হয়ে থাকতে চাই, যে প্রতিবার বাসে কিংবা বিমানে আপনার উইন্ডো সিটটা কেড়ে নেবে, আর আপনি মুখে বিরক্তি দেখালেও মনে মনে আমাকেই ভালোবাসবেন। আমি হো হো করে হেসে উঠলাম। তারপর নিশিকে আরও কাছে টেনে নিলাম। আমাদের মাঝে এখন আর কোনো জড়তা নেই, কোনো দূরত্ব নেই। নিশি আমার বুকে কান পেতে আমার হৃদস্পন্দন শুনছে। আপনার হার্টবিট কিন্তু খুব দ্রুত চলছে ডাক্তার সাহেব। পেশেন্ট কি কোনো বিপদে আছে? পেশেন্ট তো অলরেডি প্রেমে পড়ে শেষ, এখন তো ডাক্তারকেই ট্রিটমেন্ট দিতে হবে। নিশি খিলখিল করে হেসে উঠল। ওর হাসির শব্দটা ঘরের রজনীগন্ধার সুবাসের সাথে মিশে এক মায়াবী পরিবেশ তৈরি করল। বাসরাতের সেই চাঁদটা জানালার পর্দা ভেদ করে আমাদের দেখছে। বাইরে ঝিঝি পোকার ডাক যেন আমাদের নতুন জীবনের গান গাইছে। বাবার বন্ধুর মেয়ে থেকে নিশি এখন আমার চিরচেনা অর্ধাঙ্গিনী। আমার একঘেয়ে যান্ত্রিক জীবনে ও যেন এক পশলা বৃষ্টির মতো এসেছে। আমি বুঝতে পারছি এই মেয়েটি শুধু আমার বউ নয়, ও আমার জীবনের সবচেয়ে প্রিয় বন্ধু হয়েই থাকবে। আমি নিশির কানের কাছে মুখ নিয়ে ফিসফিস করে বললাম, ভালোবাসি নিশি, আমার সবটুকু দিয়ে তোমায় ভালোবাসি। নিশি উত্তর দিল না, শুধু ওর নরম হাত দিয়ে আমাকে আরও শক্ত করে জড়িয়ে ধরল। ওর সেই নীরবতাই যেন বলে দিল, আমিও ভালোবাসি আমার ডাক্তার সাহেব। রাতের গভীরতা বাড়ছে, আর সেই সাথে বাড়তে শুরু করলো আমাদের দুজনের নতুন এক পৃথিবীর গল্প, যে গল্পে কোনো জেদ নেই, আছে শুধু অসীম মায়া
আর ভালোবাসা। দেখতে দেখতে আমরা গল্পটির শেষ প্রান্তে চলে এসেছি। তো আমাদের আজকের গল্পটি আপনার কাছে কেমন লেগেছে সেটি অবশ্যই কমেন্ট করে জানাবেন। দেখা হবে আবারও নতুন কোনো গল্প নিয়ে। সে পর্যন্ত আমাদের সাথেই থাকবেন। আমাদের আজকের গল্পটি যারা শেষ পর্যন্ত শুনেছেন তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ।